আজ ক্লাসে আলো চ্যাপ্টারের কিছু অঙ্ক সমাধান করব। সবাই পুরোপুরি ক্লাসটি দেখবে। আশা করি ক্লাসটি ভালো লাগবে। এ, এখানে অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কটা বলছে যে কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে, তাহলে প্রিজমটা বলে দিয়েছে সমবাহু। তাহলে সমবাহু প্রিজম হলে সেখানে মনে রাখতে হবে প্রিজমের দুটো প্রতিসারক তল, এ একটা প্রতিসারক তল, এ একটা প্রতিসারক তল। তাহলে দুটো প্রতিসারক তলের মাঝের কোণটাকে আমরা কি বলবো? প্রতিসারক কোণ। তাহলে যখন একটা প্রিজম সমবাহু উল্লেখ করা থাকবে সেখানে প্রতিসারক কোণ মানে এ বি সি দিয়ে যদি চিহ্নিত করি, তাহলে এই যে প্রতিসারক কোণ, এ কোণের ভ্যালু 60 ডিগ্রি হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, যার জন্য এ কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের ফলে চ্যুতি কোণ 40 ডিগ্রি হলে, তাহলে চ্যুতি কোণ মানে ডেল্টার ভ্যালু বলে দেওয়া আছে, ডেল্টার ভ্যালু 40 ডিগ্রি। প্রতিসারক কোণের ভ্যালু 60 ডিগ্রি। তারপরে বলছে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গমন পথ, প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গমন পথ ভূমির সমান্তরাল হলে, তার মানে যখন একটা রশ্মি, তাহলে এই প্রতিসারক তলের উপরে একটা অবিলম্ব, এটাই এই প্রতিসারক তলের উপরে একটা যদি অবিলম্ব টানা হয়, তাহলে এই এবারে বলছে যে প্রিজমের ভেতর দিয়ে যে রশ্মিটা যাবে বা গমন করবে সেই রশ্মিটা কি হবে? এই যে ভূমি, ভূমি মানে হচ্ছে বিসি, তাহলে বিসির সমান্তরাল হবে। তার মানে এখানে তাহলে রশ্মিটা যাওয়া উচিত ছিল একদম এরকম স্ট্রেট বরাবর। তাহলে আপাতন কোণের যে মানের জন্য, আপাতন কোণ মানে প্রিজমের ক্ষেত্রে I1, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসৃত রশ্মি মানে প্রিজমের ভিতর দিয়ে যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটাকে আমরা বলতে পারি প্রতিসৃত রশ্মি, মানে এই প্রতিসারক তলের সাপেক্ষে। প্রিজমের দুটো প্রতিসারক তল, এ একটা প্রতিসারক তল, এ একটা প্রতিসারক তল, তাহলে এই প্রতিসারক তলের উপরে যখন একটা রশ্মি গিয়ে পড়লো, সেই রশ্মিটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই প্রতিসারক তলের সাপেক্ষে এই রশ্মিটাকে আমি বলতে পারি প্রতিসৃত রশ্মি। তাহলে আপতন কোণের যে মানের জন্য এই যে রশ্মিটা ভূমির সঙ্গে সমান্তরাল হবে, সেখানে মনে রাখতে হবে ওই যে ন্যূনতম চ্যুতির একটা ব্যাপার আছে। যখন একটা রশ্মি মানে যে রশ্মিটা প্রিজমের ভিতর দিয়ে যাবে সেই রশ্মিটা ভূমির সঙ্গে সমান্তরাল হলে সেখানে চ্যুতি কোণের ভ্যালু সব থেকে কি হয়? কম হয়। ন্যূনতম মানে হচ্ছে কি? সব থেকে কম। তাহলে আপাতন কোণের যে মানের জন্য প্রিজমের মধ্য দিয়ে যে রশ্মিটা গমন করবে সেই রশ্মিটা ভূমির সঙ্গে সমান্তরাল হলে তখন কি হবে? চ্যুতি কোণের মান সব থেকে কি হবে? কম হবে। মানে ন্যূনতম চ্যুতির শর্ত, ন্যূনতম চ্যুতির শর্ত তখন কি হবে? যে I1 সমান সমান I1 সমান সমান I2। তাহলে এই যে রশ্মিটাকে এবার এই কোণটাকে আমরা বলি R1। তাহলে এই ব্যাপারগুলো ক্লিয়ার রাখতে হবে। এই প্রতিসারক তলের সাপেক্ষে এটাকে বলছি I1, এটাকে বলছি R1। মানে এটা একটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ। কিন্তু যখন এই প্রতিসারক তলের সাপেক্ষে যখন বলবো, এটাকে আমি আগের ক্লাসে বলেছিলাম এই R1 R2 টাকে, সরি এই R2 টাকে আমি আপাতন কোণ ভেবে নেব। তাহলে এই রশ্মিটা যাওয়া উচিত ছিল এরকম সোজাসুজি বরাবর, কিন্তু যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, যার জন্য অবিলম্ব থেকে আরেকটু দূরে সরে যাবে। ডেল্টা হচ্ছে এটাই। আগের ক্লাসে এগুলো দেখিয়েছিলাম যে কিভাবে এই যে ডেল্টাটা তৈরি হচ্ছে প্রিজমের ক্ষেত্রে। তাহলে এখানে সবসময় মনে রাখবে যখন একটা রশ্মি, এই যেমন বলেছে যে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গমনপথ ভূমির সঙ্গে সমান্তরাল, তাহলে ভূমির সঙ্গে যখন এই যে প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা যে যাচ্ছে, তাহলে এই রশ্মিটা যখন ভূমির সঙ্গে সমান্তরাল হবে তখন কিন্তু ন্যূনতম চ্যুতি হবে, মানে চ্যুতি কোণের মানটা সব থেকে কম হবে। ন্যূনতম চ্যুতির শর্ত এটা মনে রাখতে হবে যে I1 সমান সমান তখন কি হবে? I1 আর I2 এর মান সমান হবে, মানে আপাতন কোণ আর এটাকে এটাকে বলবো I2। তাহলে এই কোণ আর এই কোণের ভ্যালু কি হবে? সমান হবে। এবারে দেখো, তাহলে যখন ঠিক উল্টো ভাবে যখন একটা রশ্মি ভূমির সঙ্গে যখন সমান্তরাল ভাবে প্রিজমের ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন কি হচ্ছে? এই R1 আর R2, R1 সমান সমান R2, মানে R1 এবং R2 এর ভ্যালুটা সমান। R1, এই R1 এর ভ্যালু যা হবে R2 এর ভ্যালুও তাই হবে যখন রশ্মিটা ভূমির সঙ্গে সমান্তরাল থাকবে। এবার R1 আর R2 এর ভ্যালু যদি সমান হয়, তার মানে কি হবে? তাহলে I1 আর I2 এর ভ্যালুও সমান হবে। তাহলে এখানে আমি এবার লিখবো, তাহলে প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ ভূমির সঙ্গে সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপাতন কোণ, মানে প্রথম পৃষ্ঠ মানে এই পৃষ্ঠটা হচ্ছে প্রথম পৃষ্ঠ, তাহলে প্রথম পৃষ্ঠের আপাতন কোণের ভ্যালুটা আমাকে বের করতে হবে, মানে I1 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রিজমের ফর্মুলাটা হচ্ছে ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস a। তাহলে ডেল্টার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি, সমান সমান এই I1 আর I2 সমান, মানে
I1 সমান সমান I2 জায়গায় আমি I1 লিখতে পারি। কেন? তার কারণটা হচ্ছে যেহেতু রশ্মিটা ভূমির সাথে প্রিজমের ভূমির সাথে সমান্তরাল, তার জন্য R1 এবং R2 দুটো কোণ সমান। R1 এবং R2 এর ভ্যালুটা সমান। মানে এখানে এই যে এখানে কোণের ভ্যালুটা R1 এর ভ্যালু যা হবে, এখানেও R2 এর ভ্যালু তাই হবে। এবার R1 এবং R2 এর ভ্যালু সমান যেহেতু, সেজন্য আমি বলতে পারি I1 এবং I2 এর ভ্যালুও সমান। তাহলে মাইনাস a, তাহলে যেহেতু বলে আমি লিখতে পারি যে R1 সমান সমান R2, সুতরাং সুতরাং I1 সমান সমান I2। তাহলে এটা 40 ডিগ্রি সমান সমান 2I1 মাইনাস কোণ এর ভ্যালু 60 ডিগ্রি। এবার 2i টাকে যদি আমি বাঁদিকে যদি নিয়ে আসি, ডান দিক থেকে বাঁদিকে, তাহলে মাইনাস 2i1 সমান সমান মাইনাস 60 ডিগ্রি। এই 40 ডিগ্রিটা বাঁদিক থেকে ডান দিকে গেলে তাহলে মাইনাস 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে মাইনাস 2i1 সমান সমান মাইনাস 100 ডিগ্রি। এই মাইনাস মাইনাস কেটে গেল, অতএব I1 সমান সমান 100 ডিগ্রি বাই 2, কাটাকুটি করলে হবে 50, তাহলে 50 ডিগ্রি। তাহলে আপাতন কোণের ভ্যালু 50 ডিগ্রি। তাহলে এইরকম টাইপের অঙ্ক দেওয়া থাকলে প্রথম থেকে আরেকবার বলছি, তাহলে প্রথমে যেহেতু বলে দেওয়া আছে সমবাহু প্রিজম, তাহলে সমবাহু প্রিজম যেহেতু, তার জন্য কি হচ্ছে আপাতন কোণের মানে এর মান হবে 60 ডিগ্রি। তাহলে আলোর প্রতিসরণের ফলে চ্যুতি কোণের ভ্যালু বলে দেওয়া আছে, মানে ডেল্টার ভ্যালু বলে দেওয়া আছে 40 ডিগ্রি। এবার তারপরে বলছে কি প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গমন পথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে, তাহলে প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা যাবে সেই রশ্মিটা যদি প্রিজমের ভূমির সঙ্গে যখন সমান্তরাল যখন হচ্ছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে R1 এবং R2 দুটো কোণের মান কিন্তু সমান। এবার R1 R2 এর মান সমান হলে আমি বলতে পারি যে I1 এবং I2 এর মানও সমান। তাহলে আমার বের করতে হবে প্রিজমের প্রথম পৃষ্ঠের আপাতন কোণ বের করতে হবে। যদি বলতো প্রিজমের, তাহলে প্রথম পৃষ্ঠের আপাতন কোণ না বলে দিয়ে যদি এই I2 এর মান যদি বের করতে বলতো, মানে নির্গমন কোণের মান যদি বের করতে বলতো, তখন কি করতে হতো, এই I1 এর জায়গায় তখন I2 লিখলে তখন কি হয়ে যাবে 2I2, তখন I2 এর ভ্যালুটা বেরিয়ে আসতো। সবাই দেখে নাও। পরের প্রশ্ন বলছে একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মির আপাতন কোণ, তাহলে আপাতন কোণ মানে I1 ও অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ I2 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? তাহলে সমবাহু প্রিজম মানে তার ওই আগের ছবির মতোই, তাহলে এটা হবে I1, এটা R1, এটা R2, এটা I2। তাহলে সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ মানে A, সেটা সবসময় 60 ডিগ্রি হবে। তাহলে একটি সমবাহু প্রিজমে একটি প্রতিসারক তলে, তাহলে সমবাহু প্রিজমে দুটো প্রতিসারক তল, তাহলে এই AB একটা প্রতিসারক তল আর AC একটা প্রতিসারক তল। তাহলে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে যে AB প্রতিসারক তলের সাপেক্ষে I1 হবে আপাতন কোণ, R1 হবে প্রতিসরণ কোণ। ঠিক একই রকম ভাবে যখন AC প্রতিসারক তলের সাপেক্ষে R2টাকে আপাতন কোণ এবং I2টাকে প্রতিসরণ কোণ, এরকম ভাবে এটা মনে রাখবে। তাহলে I2টাকে বলবো আপাতন, R1টাকে বলবো, সরি R2টাকে বলবো আপাতন কোণ, I2টাকে বলবো প্রতিসরণ কোণ। তাহলে এখানে প্রশ্নটা আছে যে একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মির আপাতন কোণ মানে I1 সমান সমান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। আর অন্য প্রতিসারক তলে প্রতিসরণ কোণ, তাহলে অন্য প্রতিসারক তল মানে হচ্ছে AC প্রতিসারক তল। AC প্রতিসারক তলের সাপেক্ষে প্রতিসরণ কোণ হবে I2, আপাতন কোণ হবে R2। কিন্তু নরমালি আমরা আপাতন কোণকে I দিয়ে প্রকাশ করি, প্রতিসরণ কোণকে R দিয়ে প্রকাশ করি। কিন্তু এখানে আমরা কি করছি, এই জায়গাতে R2টাকে আমরা আপাতন কোণ এবং I2টাকে প্রতিসরণ কোণ, এরকম ভাবে মনে রাখবো। তার কারণ হচ্ছে যেহেতু একটা কাঁচের মধ্যে একদিকে R1 R থাকলে অপরদিকে R থাকবে, আর এটা যেহেতু বায়ু মাধ্যমে একদিকে I আছে, ওই জন্য অপরদিকে I দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এবারে অন্য প্রতিসারক তলের প্রতিসরণ কোণ কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি। অন্য প্রতিসারক তলের প্রতিসরণ কোণ মানে I2 বলে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমার বের করতে হবে ডেল্টার মান। তাহলে অতএব ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। তাহলে I1 এর ভ্যালু, ডেল্টার ভ্যালুটা সবার মানগুলো বসিয়ে দেব। I1 এর মান 30 ডিগ্রি প্লাস I2 এর মান 45 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে 30 আর 45 যোগ করলে হবে 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে হবে এটা 15 ডিগ্রি। তাহলে ডেল্টা সমান সমান
চ্যুতিকোণের মান বেরিয়ে এলো 15 ডিগ্রি। তাহলে এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রিজমের ক্ষেত্রে মেন যেটা অনেকের গুলিয়ে যায়। তাহলে এখানে ওই সমবাহু প্রিজম মানে সেখানে প্রতিসারক কোণ 60 ডিগ্রি, মানে এ কোণের ভ্যালু হয়ে যাবে 60 ডিগ্রি। আর প্রিজমের এখানে আপাতন কোণ মানে প্রথম দুটো প্রতিসারক তল প্রিজমের, সেই প্রতিসারক তল দুটোর মাঝের কোণটাকে প্রতিসারক কোণ বলবো, সেই প্রতিসারক কোণকে এ দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল লেটারে এ। তাহলে প্রথম প্রতিসারক তলের সাপেক্ষে I1 টাকে বলবো আপাতন কোণ, R1 টাকে বলবো প্রতিসরণ কোণ, দ্বিতীয় প্রতিসারক তলের সাপেক্ষে R2 টাকে আপাতন কোণ এবং I2 টাকে প্রতিসরণ কোণ, এরকম ভাবে মনে রাখতে হবে। আর এখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে, যখন একটা প্রিজমের এই যে প্রিজম, এই প্রিজমের ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি ভূমির সাপেক্ষে প্রিজমের মধ্যে দিয়ে যে রশ্মিটা গমন করবে, সেই রশ্মিটা যদি প্রিজমের ভূমির সঙ্গে যদি সমান্তরাল যদি হয়, তখন এই R1 এবং R2 দুটো কোণের মান সমান হবে, এবং R1 এবং R2 এর মান যদি সমান যদি হয়, তাহলে I1 এবং I2 এর মানও সমান হবে। আর ওটাই হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। ন্যূনতম চ্যুতি মানে সবথেকে চ্যুতিকোণের মান, ডেল্টার মান সবথেকে কম কখন হবে? যখন একটা রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যে রশ্মিটা যাবে, সেই রশ্মিটা যদি ভূমির সাথে যদি সমান্তরাল যদি হয়, তখন কি হবে? তোমার চ্যুতিকোণের মান সবথেকে কম হবে, ডেল্টার মান সবথেকে কম হবে। এছাড়া অন্য ক্ষেত্রে সব ক্ষেত্রেই মানে চ্যুতিকোণের মান বেশি হবে। তাহলে দেখে নাও। এই অঙ্কে কি বলছে যে একটি প্রিজমের প্রতিসারক কোণ 30 ডিগ্রি। তাহলে প্রিজমের প্রতিসারক কোণের মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে এ সমান সমান লিখলাম 30 ডিগ্রি। একটি প্রতিসারক তলে 60 ডিগ্রি কোণে কোনো আলোক রশ্মি আপতিত হলে, তাহলে আপতিত হওয়া মানে হচ্ছে কি, প্রিজমের কোনো একটা প্রতিসারক তলে আলোটা এসে পড়ছে, তার মানে সেখানে ওই আপাতিত রশ্মি আর অবিলম্বের সাথে যে কোণটা হবে সেটাই হবে আপতন কোণ। তাহলে একটি প্রতিসারক তলে 60 ডিগ্রি কোণে কোনো আলোক রশ্মি আপতিত হওয়া মানে কি, আলোক রশ্মিটা দুটো প্রতিসারক তলের মধ্যে কোনো একটা প্রতিসারক তলে এসে পড়া। তাহলে সেই আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করবে সেটাকে বলবো আপতন কোণ। আপতন কোণকে I1 দিয়ে প্রকাশ করবো। এই আপতন কোণের ভ্যালু বলে দেওয়া আছে 60 ডিগ্রি। আলোক রশ্মি আপতিত হলে নির্গমন কোণ কত হবে? নির্গমন কোণ হবে, তাহলে প্রিজমের একটা প্রতিসারক তলে আলোক রশ্মি এসে পড়লে অপর প্রতিসারক তল থেকে কি হবে? সেই আলোক রশ্মিটা বেরিয়ে যাবে, মানে সেটাকে আমরা কি বলবো? নির্গত রশ্মি। তাহলে সেই নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করবে সেটাকেই কি বলবো? I2। I2টাকে আমরা প্রতিসরণ কোণ বলতে পারি বা নির্গমন কোণ বলতে পারি। নির্গমন কোণ কত হবে সেটা আমাকে বের করতে হবে, মানে I2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আলোক রশ্মির কোনো একটা প্রতিসারক তলে, আলোক রশ্মি কোনো একটা প্রতিসারক তলে, প্রিজমের কোনো একটা প্রতিসারক তলে এসে যদি পড়ে, তাহলে সেখানে আপতন কোণ তৈরি হবে। আর অপর প্রতিসারক তল থেকে যখন বেরিয়ে যাবে, সেখানে I2 তৈরি হবে, মানে সেটাকে আমরা প্রতিসরণ কোণ বলতে পারি বা নির্গমন কোণ বলতে পারি। আর ডেল্টার মান বলে দেওয়া আছে, ডেল্টা সমান সমান 30 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এবার আমি মানগুলো বসিয়ে দেবো। ডেল্টা সমান সমান 30 ডিগ্রি, I1 এর মান 60 ডিগ্রি, I2 এর মানটা বের করতে হবে। কোণ এ এর মান বলে দেওয়া আছে, প্রতিসারক কোণের মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে প্রতিসারক কোণ I1 60 ডিগ্রি। তাহলে I2টা যদি ডান দিক থেকে বাঁ দিকে যদি আসে, তাহলে মাইনাস I2 সমান সমান, তাহলে এদিকে পড়ে থাকছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে মাইনাস 30 ডিগ্রি হয়ে যাবে। এবারে তাহলে মাইনাস I2, তাহলে এটা 60 ডিগ্রি রেখে দিলাম, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 30 ডিগ্রি যোগ করলে হবে 60 ডিগ্রি, সামনে একটা মাইনাস হবে, তাহলে এই 60 ডিগ্রি এই 60 ডিগ্রি কেটে গেল। তাহলে অতএব I2 সমান সমান হবে, মাইনাসটাও বাদ চলে যাবে, তাহলে I2 সমান সমান 0 ডিগ্রি, মানে নির্গমন কোণের মান পেয়ে যাব 0 ডিগ্রি। তাহলে নির্গমন কোণের মান, বা যেটাকে আমরা বলতে পারি প্রতিসরণ কোণ, মানে I2টাকে নির্গমন কোণ বলতে পারি বা প্রতিসরণ কোণ বলতে পারি, কিন্তু R2টাকে বলবো আপতন কোণ। এটা এই জায়গাটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে I2টাকে নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ, R2টাকে আপতন কোণ বলবো। এই যে I2 এর ভ্যালু 0 ডিগ্রি হলো, তার মানেটা হচ্ছে যে I2 মানে নির্গত রশ্মি বা ওই যে যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, সেই রশ্মিটা অবিলম্বের সাথে মানে অবিলম্ব বরাবর বেরোবে, যার জন্য কি হবে? তার মানটা হবে 0 ডিগ্রি। মানে যদি ছবিটা যদি আমি আঁকি, এই একটা প্রিজম, এই একটা অবিলম্ব, একটা অবিলম্ব, তাহলে প্রিজমের প্রিজমের এখানে I2 মানে হচ্ছে 0 ডিগ্রি, মানে I2 এর মান 0 ডিগ্রি, মানে এই যে প্রতিসারক তল থেকে যে রশ্মিটা যে বেরোতো, তাহলে এই রশ্মিটা কি হবে? এইরকম বরাবর না গিয়ে কি হবে? একদম এই অবিলম্ব বরাবর বেরোবে, যার জন্য যার জন্য কি হবে? I2 মানে নির্গমন কোণের মানটা যেহেতু অবিলম্ব বরাবর বেরোচ্ছে, ওই জন্য নির্গমন কোণের মান হবে 0 ডিগ্রি। সবাই দেখে নাও।
পরের প্রশ্ন, এটা একটু অন্যরকম টাইপের। তাহলে এতক্ষণ আমরা প্রিজমের উপর দিয়েই অঙ্কগুলো করছিলাম। এবারে বলছে কি, একটি প্রতিসারক মাধ্যমে আলোকরশ্মির আপাতনের পর প্রতিসৃত হওয়ায় 30 ডিগ্রি চ্যুতিকোণ সৃষ্টি হলো। যদি আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এই অঙ্কটা শুরু করার আগে কয়েকটা জিনিস বলছি, একটু শুনে নাও। যে প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তাহলে সেখানে ডেল্টা সমান সমান, মানে ডেল্টার মান আমরা আই মাইনাস আর করে পেয়েছিলাম, আবার ডেল্টার মান আর মাইনাস আই করে পেয়েছিলাম। এই ডেল্টার মান আই মাইনাস আর করে ডেল্টার মান কখন পেয়েছিলাম, মানে যখন আপাতন কোণের মানটা বড় এবং প্রতিসরণ কোণের মানটা যখন ছোট ছিল, তখন মানে আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণটা মাইনাস করে ডেল্টার মানটা পেয়েছিলাম। এখানে কি হয়েছে, তার মানে এখানে মনে রাখতে হবে যে আলোক রশ্মিটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করেছে। অবশ্যই সেখানে কি হবে, আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন কি হবে, লঘু মাধ্যমে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে আপাতন কোণ, আর ঘন মাধ্যমে যে কোণটা তৈরি হবে সেটা হবে প্রতিসরণ কোণ। তাহলে সেখানে আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দিলে কি হবে, ডেল্টার মান বা চ্যুতিকোণের মানটা পেয়ে যাবো। আর মাইনাস আই কখন, যেমন একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে চ্যুতিকোণ পাওয়ার জন্য আই মাইনাস আর করছি, আর মাইনাস আই করছি। তাহলে এখানে আই বা আর কোন মাধ্যমের ক্ষেত্রে, আই কোণ বা আর কোণের মান কোন মাধ্যমের ক্ষেত্রে বেশি হচ্ছে, লঘু মাধ্যমের ক্ষেত্রে। যখন রশ্মিটা লঘু মাধ্যমের ভিতর দিয়ে গমন করছে, সেখানে আপাতন কোণ বা প্রতিসরণ কোণ যেটা তৈরি হচ্ছে তার মানটা কিন্তু বেশি হচ্ছে। এবার সেটা থেকে আই কমটা যদি বিয়োগ করি, মানে আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণ আই মাইনাস আর করলে আমরা ডেল্টার মান পাবো, আর মাইনাস আই করলে ডেল্টার মান পাবো। এইটুকু একটু মনে রাখবে। তাহলে এবারে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে এখানে বলছে কোনো প্রতিসারক মাধ্যমে আলোক রশ্মির আপাতনের পর, তাহলে যদি আমি ছবিটা যদি আঁকি, তাহলে এটা একটা কি প্রতিসারক মাধ্যম। এই মাধ্যমের উপর মনে করে একটা আলো এসে পড়েছে। তাহলে যে বিন্দুতে এসে পড়েছে সেই বিন্দু সাপেক্ষে যদি আমি একটা অভিলম্ব যদি টানি, তাহলে এই রশ্মিটা যাওয়া উচিত ছিল এরকম সোজাসুজি বরাবর, সরলরেখা বরাবর। তাহলে এখানে বলছে যদি আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়, তাহলে প্রতিসরণ কোণের দ্বিগুণ মানে কি, প্রতিসরণ কোণটা ছোট, আপাতন কোণটা বড়। তাহলে আপাতন কোণটা লঘু মাধ্যমে থাকবে। তাহলে যে কোণটা বড় হবে, সে আই হোক, আপাতন কোণ বা প্রতিসরণ কোণ হোক, সেটা সবসময় লঘু মাধ্যমে থাকবে। রশ্মিটা যাওয়া উচিত ছিল এইরকম, আর এটা ঘন মাধ্যম। লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আমরা শর্তটা জানি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে একটা রশ্মি প্রবেশ করলে রশ্মিটা অবিলম্বের এটাকে বলবো, এই সরলরেখাটাকে বলবো অবিলম্ব। তাহলে অবিলম্বের কাছাকাছি, মানে অবিলম্বের গা ঘেঁষে যাবে, এটা এই কোণটাকে বলবো প্রতিসরণ কোণ। এই যতটুকু কম কোণ করে যাচ্ছে সেটাকেই বলবো ডেল্টা। তাহলে আপাতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ। তাহলে প্রতিসরণ কোণ সমান সমান আর, আপাতন কোণ হবে, আপাতন কোণ মানে আই সমান সমান আমি লিখতে পারি প্রতিসরণ কোণের দ্বিগুণ। তাহলে প্রতিসরণ কোণ আর হলে আপাতন কোণ হবে 2r। আর কি বলছে, ডেল্টা সমান সমান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখানে চ্যুতিকোণের মান পেতে গেলে আমার কি করতে হবে, বেশি থেকে কমটা বিয়োগ করতে হবে। কখনো আই মাইনাস আর করছি, কখনো আর মাইনাস আই করছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি করতে হবে, ডেল্টার মান পেতে গেলে আমাকে কি করতে হবে, আই মাইনাস আর করতে হবে, মানে আপাতন কোণটা বড়, ওই জন্য আইটাকে প্রথমে রাখতে হবে, আই মাইনাস আর। যখন বড় হবে তখন আর মাইনাস আই করবো। তাহলে এবারে ডেল্টা মান বসিয়ে দেবো 30 ডিগ্রি, আই মানে 2r মাইনাস আর। তাহলে 2r থেকে আর যদি আমি বিয়োগ করি, তার মানে একটা আর পড়ে থাকবে। তাহলে অতএব আর সমান সমান হবে 30 ডিগ্রি। তাহলে আর সমান সমান পেলাম 30 ডিগ্রি, মানে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। এবং আপাতন কোণ মানে আই সমান সমান, তাহলে আই মানে হচ্ছে প্রতিসরণ কোণের দ্বিগুণ, 2 × 30 ডিগ্রি মানে হবে 60 ডিগ্রি। তাহলে আপাতন কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে 30-এর ডবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে 60। এবারে বের করতে হবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। প্রতিসরাঙ্ক আমরা অনেক রকম ভাবে প্রতিসরাঙ্ক বের করি। তাহলে এখানে যেটা লাগবে, যেহেতু আপাতন কোণ প্রতিসরণ কোণ বলে দেওয়া আছে, এখানে প্রতিসরণ কোণ বের করতে গেলে, মানে মিউ এর মান বের করতে গেলে সাইন আই বাই সাইন আর করতে হবে। তাহলে সাইন আই এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, সাইন আর এর ভ্যালু 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে নিচে করে দিচ্ছে, মানে এই লাইনের, মানে এইটার পরে √3/2 বাই 1/2।
√3/2 ইন্টু এটা 1/2টা উল্টে গেলে উপরে 2 নিচে 1, তাহলে 2 কেটে যাচ্ছে, উপরে শুধু পড়ে থাকছে √3। √3/1 মানে কি শুধু √3। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক পেলাম √3, মানে লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক √3 পেলাম। সবাই দেখে নাও। তাহলে এখানে প্রশ্নটা, পরের প্রশ্ন বলছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে মনে রাখবে যে রশ্মিটা বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করছে, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। তাহলে প্রতিসরাঙ্ক বের করতে গেলে আমরা sin i বাই sin r করে প্রতিসরাঙ্কের মান বের করি। তাহলে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, মানে তোমার i এর ভ্যালুটা r এর থেকে বেশি। তাহলে এখানে প্রতিসরাঙ্কের মান 4/3 বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, মানে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি a মিউ w। তাহলে a মানে হচ্ছে, মানে আমরা বায়ুটাকে এয়ার আর জল মানে সেটা ওয়াটার। a মিউ w হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, সেই ভ্যালুটা বলে দেওয়া আছে 4/3। জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত, মানে w মিউ a সেটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, যেটা আগের অঙ্কে বলছিলাম যে ডেল্টার মান i মাইনাস আর বা r মাইনাস i করে বের করি। তাহলে এখানে প্রথমে যেটাকে রাখতে হয়, কখনো i রাখছি প্রথমে, মানে বেশি থেকে কমকে আমরা বিয়োগ করি, কখনো i কে প্রথমে রাখছি, কখনো r টাকে প্রথমে রাখছি। তাহলে i বা r এর মানটা কখন বেশি হয়, যখন রশ্মিটা লঘু মাধ্যমের ভিতর দিয়ে যায়, গমন করে, তখন কি হয় i বা r এর মানটা বেশি হয়। তাহলে এখানে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বের করতে গেলে এটা মনে রাখবে যে a মিউ w সমান সমান 1/w মিউ a। a মিউ w সমান সমান আমি লিখতে পারি 1/w মিউ a। কারণ এবার w মিউ a টাকে আমার বের করতে হবে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। w মিউ a টাকে a মিউ w এর জায়গায় নিয়ে আসবো, আর a মিউ w টাকে w মিউ a এর জায়গায় নিয়ে চলে যাবো। তাহলে w মিউ a সমান সমান 1/a মিউ w। তার মানে a মিউ w মানে 1/4/3। তাহলে অতএব w মিউ a সমান সমান, এটা যদি উল্টে যদি যায় উপরে 3 হবে নিচে 4 হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, বায়ু থেকে যখন বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে মনে রাখতে হবে রশ্মিটা বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করছে। তাহলে প্রতিসরাঙ্ক বের করতে গেলে আমরা কি করি, sin i বাই sin r করে প্রতিসরাঙ্কের মান বের করি। এছাড়া আরো আছে মিউ প্রতিসরাঙ্কের মান c বাই v করে বের করা যায়, তরঙ্গ দৈর্ঘ্যের উপরে বের করা যায়। তাহলে এই যে জায়গাটা আমি একটার উপরে বলছি, তাহলে এখানে তোমার i এর মানটা বেশি হওয়ার জন্য, তাহলে এখানে i এর মানটা বেশি, মানে r এর থেকে i এর মানটা বেশি হওয়ার জন্য এই যে মিউ এর মান যেটা 4/3 সেটা কিন্তু একের থেকে বড় হচ্ছে। কিন্তু যখন জলের সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক মানে জল থেকে যখন বায়ুতে প্রবেশ করছে, তখন কি হচ্ছে, জল থেকে যখন বায়ুতে যখন প্রবেশ করছে, তাহলে বায়ুতে কি হচ্ছে, প্রতিসরণ কোণের মানটা বেশি হওয়ার জন্য, বায়ুতে প্রতিসরণ কোণের মানটা বেশি হওয়ার জন্য এখানে w মিউ এর ভ্যালুটা কিন্তু একের থেকে আরো কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জায়গায় একটু মনে রাখবেন। তাহলে এখানে যখন একটা রশ্মি বায়ু থেকে জলের মধ্যে প্রবেশ করছে, তখন i এর মানটা মানে আপাতন কোণের মানটা r এর থেকে বেশি। ওই জন্য বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্কের মান হচ্ছে 4/3, মানে সেটা একের থেকে বড়। কিন্তু যখন জল থেকে বায়ুতে প্রবেশ করছে, তখন জল থেকে যখন বায়ুতে প্রবেশ করবে তখন r এর মানটাই বেশি হবে, i এর মানটা কম হবে। জল থেকে যখন একটা রশ্মি বায়ুতে প্রবেশ করবে, তখন r এর মানটা বেশি হবে, i এর মানটা কম হবে। তার ফলে কি হবে, sin i বাই sin r করে যেটা পাবো সেটা কিন্তু এই 4/3 এর থেকে কিন্তু কম হবে। এটা একটু মনে রাখবে সবাই। তাহলে এবারে যে অঙ্কটা করবো সেটা বলছে যে বায়ুতে আলোর বেগ, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ সেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে হীরকের প্রতিসরাঙ্ক কত? তাহলে প্রতিসরাঙ্ক বের করতে গেলে তাহলে মিউ সমান সমান sin i বাই sin r করে আমরা প্রতিসরাঙ্কের মান বের করেছি আগের অঙ্কে। এখানে প্রতিসরাঙ্কের মান বের করতে গেলে মিউ সমান সমান c বাই v, মিউ সমান সমান c বাই v। তাহলে এইটার উপরে আমরা প্রতিসরাঙ্কের মান বের করবো। তাহলে মিউ সমান সমান c বাই v, মানে c হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলো বেগে যে বেগে যাবে সেটা হচ্ছে c, সেটাকে c দিয়ে প্রকাশ করবো। আর v হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া আলো অন্য যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো যে বেগে যাবে সেটাকে v দিয়ে চিহ্নিত করবো। তাহলে এখানে বায়ু বা শূন্য মাধ্যম থেকে, মানে বায়ু মাধ্যমের ভিতর দিয়ে আলোর রশ্মিটা হীরের মধ্যে প্রবেশ করছে।
তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলো যে বেগে যাবে সেটাকে c দিয়ে প্রকাশ করবো, সেই মানটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবে, অনেক অঙ্কে দেওয়া থাকে না। আর হীরকের মধ্যে আলোর বেগ, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, সেটাকে সেই সব মাধ্যমের ভিতর দিয়ে আলো যে বেগে যাবে সেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। এবার হীরের মধ্যে আলো যে বেগে যাচ্ছে সেই মানটা বলে দেওয়া আছে 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে মাধ্যম যত ঘন হবে তত কি হবে, আলোর গতিবেগটাকে কি করবে, কমিয়ে দেবে। যার জন্য এখানে বায়ু মাধ্যমের ভিতর দিয়ে আলো যে বেগে যাচ্ছে তার থেকে কিন্তু কম বেগে যাচ্ছে হীরের ভিতর দিয়ে। কেন? কারণ বায়ুর থেকে হীরের ঘনত্ব বেশি, মানে ঘন, যার জন্য কি হচ্ছে, আলোর গতিবেগটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে c সমান সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, v সমান সমান 1.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে একটা কথা বলি, এই যে এককগুলো, সময়ের একক সবসময় এসআই সিজিএস একই থাকবে, সেকেন্ড, কিন্তু যদি মিটারের জায়গায় অন্য কিছু যদি থাকতো, একটা মিটার আর একটা সেন্টিমিটার, তখন কি করতে হতো, দুটোকে একই এককে এনে তারপরে আমাদের এগোতে হতো, মানে ক্যালকুলেশন করতে হতো। এককগুলো সবসময় একই রাখতে হবে, একটা এসআই একটা সিজিএস এরকম থাকলে হবে না, একটা মিটার আর একটা সেন্টিমিটার, হয় দুটোকে সেন্টিমিটার রাখতে হবে, তাহলে দুটোকে মিটার রাখতে হবে। তাহলে অতএব মিউ সমান সমান c/v। তাহলে c এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, আর v এর ভ্যালু 1.25 × 10⁸। এই 10⁸, 10⁸ কেটে গেল, তার মানে এই দশমিক যদি আমি তুলে দিই, তাহলে উপরে হবে 3 এর পরে দুটো শূন্য, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, কিন্তু 3 এর পরে দুটো শূন্য লিখে দিলাম, আর এটা 125। যদি আবার কাটাকুটি যদি করি, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে কত হবে, 5 × 30, এটা হবে 5 × 2 = 10, 5 × 5 = 25, তারপরে হবে 5, 5 দিয়ে কাটলে 5 × 12 = 60, 5 × 5 = 25। তার মানে পেলাম উপরে 12 আর নিচে 5, তার মানে 5 × 2 = 5 × 2 = 10, তাহলে 2.4। তাহলে প্রতিসরাঙ্ক, এর প্রতিসরাঙ্ক পেলাম 2.4। সবাই দেখে নাও। পরের অঙ্ক, এখানে বলছে কোনো মাধ্যমে আলোর বেগ, তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ মানে মনে রাখতে হবে যে এখানে কিন্তু উল্লেখ করা নেই যে সেটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে বেগের ক্ষেত্রে সেখানে সেটাকে আমি ভি দিয়ে চিহ্নিত করব। তাহলে ভি = 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি থাকতো তাহলে আমি সি দিয়ে লিখতাম, কিন্তু এখানে তো সেরকম ভাবে উল্লেখ করা নেই যে কোনো মাধ্যমে আলোর বেগ, মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম, যে কোনো স্বচ্ছ মাধ্যমের যদি আলোর বেগ বলে দেওয়া আছে 20 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু শূন্য মাধ্যমের কিন্তু বেগটা এখানে উল্লেখ করা নেই। ওই যে এটা মনে রাখতে হবে, শূন্য মাধ্যমে আলোর বেগটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা এসআই তে যখন সিজিএস এ যাবে তখন কি হবে, মিটারের পরে যেহেতু ডেসিমিটার সেন্টিমিটার মানে 100, 100 মানে সেটা 10 স্কয়ার, ওই জন্য কি হয়ে যাবে, 10⁸ এর সঙ্গে আরো 2 যোগ হয়ে গেলে সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, ওটা হচ্ছে আলোর আহ, মানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগের সিজিএস মান। তাহলে এবারে, তাহলে মিউ এর, তাহলে মিউ সমান সমান c/v, তাহলে 3 × 10⁸, আর এখানে c/v, v এর মান হবে 2 × 10⁸। এই 3 × 10⁸ আর 2 × 10⁸ এর মধ্যে কিন্তু 3 × 10⁸ টা বড়, 2 × 10⁸ টা ছোট, মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যদি আলো সব থেকে বেশি বেগে যায়, অন্য কোনো মাধ্যমে এরকম আলো এরকম বেগে যেতে পারবে না, কারণ সেখানে মাধ্যমের ঘনত্ব আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে মাধ্যম ঘনত্ব হয়ে গেলে আবার আলোর গতিবেগ বাধাপ্রাপ্ত হয়, গতিবেগ হ্রাস পেতে থাকে। তাহলে এবারে এখানে দেখো, এখানে এর পাশে এককও লিখলাম না, এর পাশে দুজনের একক একই, ওই একক একক কেটে যাবে, একক আর থাকবে না। এই যে 10⁸, 10⁸ কেটে গেল, 3/2, তাহলে 3/2 মানে লিখতে পারি 1.5। তাহলে মিউ এর মান হবে 1.5। আজকের আলো চ্যাপ্টারের এটা লাস্ট অঙ্ক। তাহলে এখানে বলছে কি, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে। বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য মানে যেটা λ1 সমান সমান 6000 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রমকে যদি আমি মিটারে যদি প্রকাশ করি, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। 6000 অ্যাংস্ট্রম মানে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। 6000 অ্যাংস্ট্রম মানে 6000 এর সাথে 10⁻10 গুণ হয়ে যাবে, তাহলে এত মিটার হয়ে গেল। তাহলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আর কি বলছে, প্রতিসরাঙ্কের মান বলে দেওয়া আছে, মিউ এর মান বলে দেওয়া আছে 1.5। 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে আলোটা বায়ু মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে, কোনো একটা মাধ্যমে, কোনো একটা স্বচ্ছ মাধ্যম, মানে জলে প্রবেশ করতে পারে, কাঁচে প্রবেশ করতে পারে। তাহলে সেই মাধ্যমের প্রথমে কি করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে λ2, টা বের করতে হবে। λ1 টা হচ্ছে বায়ু মাধ্যমের ভিতর দিয়ে আলো যে বেগে যাচ্ছে, তাহলে বায়ু মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে λ1, আর λ2 টা হলো বায়ু মাধ্যম ছাড়া জলের মধ্য দিয়ে বা কাঁচের মধ্য দিয়ে
আলো যখন যাত্রা যাচ্ছে, তখন যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমার বের করতে হবে। তাহলে মিউ সমান সমান, তাহলে মিউ এর মান sin i বাই sin r করে মিউ এর মান, তার উপরে একটা অঙ্ক হয়েছে মিউ সমান সমান c বাই v, শূন্য মাধ্যমের বেগ বাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের বেগ বাই অন্য যে কোনো মাধ্যমের মধ্যে ভিতর দিয়ে আলো যে বেগে যাবে, সেটা করে আমরা মিউ এর মান পেয়েছি। এবারে আমরা জানবো যে মিউ সমান সমান, এবারে আমরা কি করবো, মিউ এর মান λ1 বাই λ2। λ1টা হচ্ছে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, λ1 হলো বায়ু মাধ্যমের ভিতর দিয়ে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, λ2 হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে, মানে অন্য কোনো মাধ্যমে বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে প্রতিসরাঙ্ক বের করতে গেলে প্রতিসরাঙ্কের ভ্যালু বলে দেওয়া আছে 1.5, λ1 এর ভ্যালু হচ্ছে 6000 ইন্টু 10⁻10 বাই λ2। λ2টাকে 1.5 এর জায়গায় নিয়ে আসবো, 1.5টাকে λ2 এর জায়গায় নিয়ে চলে যাবো। λ2 সমান সমান 6000 ইন্টু 10⁻10 বাই 1.5, তাহলে 1.5, তাহলে এই দশমিক যদি আমি তুলে দিই তাহলে উপরে একটা 10 হবে। এটা যদি আমি কাটাকুটি যদি করি তাহলে 4 15 60, তার মানে আর দুটো শূন্য থাকবে, মানে 400। তাহলে 400, তাহলে এখানে 4 এর পরে দুটো শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, 10। তার মানে 10 কিউব মানে 1000। তাহলে 1000 মানে আমি লিখতে পারি, এদিকে লিখে দিচ্ছি, λ2 সমান সমান 4 ইন্টু 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার, নিচে কিছু থাকবে না, লাইনটা দেওয়া ভুল হলো, 10 কিউব 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 কিউব আর 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটা ক্যালকুলেট করলে হবে। তাহলে λ2 সমান সমান 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। তাহলে এখানে λ1 এর একক ছিল মিটার, এখানেও কি হবে, λ2 এর একক হবে মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বেরিয়ে এলো। তো আমার বের করতে হবে কোনো মাধ্যমে আলোর বেগ, মানে ওই মাধ্যমে আলোর বেগের মানটা বের করতে হবে। এর প্রতিসরাঙ্কের মান বলে দেওয়া আছে, বেগের মান বের করতে গেলে মিউ সমান সমান c বাই v করে বেগের মান বের করতে হবে। তাহলে এবারে তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা বের করেছি, আর এবারে আমরা বের করতে হবে বেগের মানটা বের করতে হবে। তাহলে c এর মান, শূন্য মাধ্যমে আলোর বেগের মান হয় 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ভি, ভি হলো ওই বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আলোর বেগ, সেটা হচ্ছে ভি। তাহলে অতএব মিউ সমান সমান c বাই ভি। তাহলে ভি সমান সমান লিখতে পারি c বাই মিউ। তাহলে c এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর মিউ হলো 1.5, মিউ এর মান শুরুতেই লিখেছিলাম 1.5। তাহলে এই দশমিক যদি আমি তুলে দিই তাহলে 3 এর পরে একটা শূন্য হবে, তার মানে এটা যদি কাটাকুটি করি 15 দোকানে 30, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, মানে বায়ু মাধ্যম থেকে যখন, মানে আলোটা অন্য একটা মাধ্যমে প্রবেশ করেছে, সেই কাঁচের মধ্যে হতে পারে বা জলের মধ্যে বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে, সেই মাধ্যমে আলোর বেগ হচ্ছে 20 × 10⁸। তাহলে এখানে একটা জিনিস দেখো, বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, তাহলে এর থেকে কিন্তু এই ভ্যালুটা কিন্তু কম, 20 × 10⁸। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে প্রচুর করে শেয়ার করবে যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছে। টাটা।